ওয়েলকাম ব্যাক। আবারও স্বাগত জানাচ্ছি যেখানে ভূতের ভয়ে আমরা এই মুহূর্তে আছি গাজীপুরে। আজ দেখবেন দ্বিতীয় পর্ব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর সাথে আছেন। আমি বলতেছিলাম মাওনা থেকে, আমার বাবার কাছ থেকে শুনেছিলাম একটা ঘটনা মাওনা পাথারকে নিয়ে আর কি। এখন যে মাওনা ব্রিজ আছে, মাওনা পাথার বলে যেটাকে, এইখানে ঘটনাটা নিয়ে। তখন ঘটনাটা ছিল 2007-08 সাল এমন সময়ের। তখন আমাদের মাওনা আরও পাথার, এখন যে ব্রিজ আছে এই ব্রিজ ছিল না, আগের যে পুরনো ব্রিজটা ওইটা ছিল। তখন রমজান মাস ছিল, আমার বাবা মাওনায় একটা আর কি স্কিউ অফিসে চাকরি করতো। তখন রমজান মাস যেহেতু ছিল, রাত্রে চেহারি করার জন্য বাসায় আসার প্রয়োজন পড়তো। তখন এই সময় একদিন হঠাৎ বাসায় আসতেছিল সাইকেল করে। তখন মাঝ রাস্তায় যে মাওনা পাথার, এই পাথারটা পরে এই পর্যন্ত আসার পরে হঠাৎ করে আর কি বাবা দেখে যে মাওনা নিচে পানিতে, যে ব্রিজের নিচে একটা স্বর্ণের কলস এমন টাইপের কিছু একটা আছে আর কি। তখন সাইকেল থেকে নামে নাই, সাইডে গিয়ে দাঁড়ায় যে জিনিসটা কি দেখার জন্য। তখন দেখে যে বড় একটা কলস, স্বর্ণের, একদম জকমক করছে এমন অবস্থায়। তখন বাবা চিন্তা করলো যে এত রাতে এই কলস কোথা থেকে আসলো বা কি। তখন কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে মাথায় আসলো যে এত রাতে তো এইদিকে কলস বা কিছু আসার কথা না। তখন বাবা আর ওখানে দেরি না করে সামনে আসতেছিল, মানে বাসার কাছাকাছি আসতেছিল। তখন কিছু পথ আবার আসার পরে আমাদের এখানে একটা স্কুল আছে, সরকারি স্কুল, ওই আমাদের বাসার একটু আগে। তখন এই স্কুলেরটা পারে কিছু বাঁশের জার আছে একটু গভীর। ওই জায়গায় আসার পরেই রাসেল ভাই কিছু বড় বড় শুকর টাইপের কিছু একটা আর কি রাস্তায় পথ আটকে দাঁড়ায়। কিন্তু কেন জানি কাছে আসতেছিল না বাবার, কিন্তু পথগুলো আটকায়া দাঁড়ায় ছিল কিছুক্ষণ। তখন আব্বা সোরা দৌড় পড়তেছিল, পড়ার পরে কিছুক্ষণ পরে হঠাৎই শুকরগুলো সামনে থেকে সরে যায়। সরে যাওয়ার পরে ওই দিন বাবা বাসায় আসে ঠিক মতো, রীতিমতো ভালোই। কিন্তু ওই দিন চেরি করে ঘুমানোর পরে বাবা আর কি স্বপ্ন দেখে যে কেউ একটা বলতেছে যে তুই আজকে বেঁচে গেলি, এমন কিছু। বিষয়টা শুনেছিলাম আমার বাবার কাছ থেকে। আর ঘটনাটা ভালো লাগলে শেয়ার করবেন boot.com-এ। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাইজিদ হাসান। আমার লোকেশন হচ্ছে আপনার গাজীপুর শ্রীপুর উপজেলার সাতখানা গ্রামে আমার বাসা। আমি আজকে যে ঘটনাটা বলবো ওইটা আমার আম্মুর সাথে ঘটা ঘটনা। আমাদের গ্রাম সাতখামের, আমাদের বাসা হচ্ছে আপনার বাজারের সাথেই। তো ঘটনাটা হচ্ছে আমার আম্মুর সাথে ঘটনাটা আপনার 1985 বা 86 সালে ঘটনাটা ঘটেছে আর কি। আপনার আমার আমার আম্মু প্রেগনেন্ট অবস্থায় ছিল। আমার যে ছোট চাচি উনিও প্রেগনেন্ট ছিল। তো ওইখান থেকে ঘটনা সূত্রপাত ঘটা। আমার চাচি ওনার বাবার বাসায় ছিল, পাশেই বাসা ছিল, অল্প একটু রাস্তা। তো যখন আমার চাচির বেবিটা হয়, তখন আমার আম্মু ওটা দেখতে গেছিল। আমার আম্মুর আগে আর কি চাচির বেবিটা হয়েছিল। তারপর 2 দিন পরে ওটা দেখে আসার পর 2 দিন পরে আমার আম্মুর একটি মেয়ে সন্তান হয়, মানে আমার বড় বোন হয়। তখন হয়ে হাইরে আমার বোনটা মারা যায়। মারা যাওয়ার পর আম্মু তো বাসায় ছিল। এরকম অবস্থায় 2 দিন পর আবার ঘটনায় ওইখান থেকে শুরু হয়। আমার আব্বু আর আমার দাদা, ওরা দুজনেই কৃষি কাজ করতো পাশের গ্রামের নাম হচ্ছে ডালের শহর। ওখানে কৃষি কাজ করতে গেছিল। তো আমার আম্মু একাই বাসায় ছিল। আরও আমার 2 ফুফু ছিল, আরও চাচারা ছিল ছোট, ওরা ছিল বাজারে। তো যখন বিকেল ঘনিয়ে আসছে, তখন আমার আম্মু ওই অবস্থায়
আগুনের আইলা নিয়া, তারপর আগুনের আইলা বলতে আপনার যখন মানুষ মানে বাচ্চা হয় এরপরে সেক দেওয়ার জন্য মাটির পাত্রে আগুন নিয়ে বসে থাকে, তখন ওই মাটির পাত্র নিয়ে আগুন নিয়ে বসেছিল মানে বাসার উঠানে। তো আমাদের ঘর ছিল আপনার ওই সময়ে মাটির ঘর ছিল, 2টা রুম ছিল। একটা রুমে থাকতো মানে দাদা দাদিরা, আর একটা রুমে আম্মু আব্বু ছিল। তো তখন আম্মু যখন বসে রয়েছে বাড়ির উঠানে, তখন বাড়ির পাশেই একটা খেতে আপনার পাশের বাসার একটি কাঁঠাল গাছ ছিল অনেক বড়। তো হঠাৎ করে আম্মুর চোখ ওই গাছের দিকে যায়। গাছের দিকে যাওয়ার পরে আম্মু হঠাৎ করে দেখে ওই গাছের উপরে একটা মহিলা বসে আছে, মাথায় একটা পাতিল দেওয়া, অনেক বড় একটা পাতিল মাথায় দিয়া ওই গাছের উপরে বসে আছে। বসে আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন আম্মু হঠাৎ করে আবার নিচে চলে যায়। নিচে দেখে যে আমার যে 2 ছোট ফুফু ছিল, একজনের নাম ছিল সালেহা আর একজনের নাম ছিল মালেহা। তো ওই 2জন ফুফু ও নিচে দাঁড়ায়, মানে আম্মুর নিচে দাঁড়ায় আম্মুর দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। উপরে যে মহিলাটা বসে আছে ওই মহিলাটারে আম্মু চিনে না, কিন্তু এক দৃষ্টিতে 3জন আম্মুর দিকে তাকায় আছে। তখন আম্মুর ধ্যান হলো যে ওরা তো দোকানে ওরা তো সন্ধ্যার আগে বাসায় আসবো না, তো ওরা এখানে কি করে, আর ওই মহিলাই বা কে। আম্মুর খটকা লাগাতে আম্মু আর মানে ওইদিকে না থাকে, আম্মু চলে আসে ঘরের সামনে বারান্দার মাঝে। যখন ওখানে চলে আসে তখন আর ওই 3জনকে মানে কাউকে, অভাব 3টা কাউকে দেখা যায় না। তখন আম্মু বাই সাইডে কলা বাগান ছিল। যখন ওই কলা বাগানের দিকে তাকাই তখন দেখে যে আমার আব্বু ওই কলা বাগানের কলা গাছের ডাল ধরে দাঁড়ায় আছে, আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। তখন আম্মু মাথায় এটা আসছে, খেয়াল আসছে যে আব্বু তো কাজে চলে গেছে, আর আব্বু আসলেও তো এরকমভাবে এখানে দাঁড়ায় থাকবে না, আব্বু আসলে তো বাসায় চলে আসবে, এইভাবে তো দাঁড়ায় থাকবে না। তখন আম্মুর এটা মনে হয়ে যায়। তারপর আম্মু চলে যায় রুমের ভিতরে। ঘরের ভিতরে যায়রা যখন বসে তখন দেখে যে আগে যে 3টা অবয়ব দেখছিল, আমার ফুপুর রূপদারি 2টা অবয়ব, বা গাছের উপরে যে মহিলাটা বসেছিল একটা পাতিল মাথায় দিয়া, ওই একটা অবয়ব ওইখানে নাই। কিন্তু আব্বু চলে আসছে ঘরের দরজার সামনে আইসেরা এখানে যে দরজার যে উপরে যে একটা চালের যে একটা বাঁশ, ওই বাঁশের মাঝে 2টা ঠ্যাং একসাথে কইরা 2টা দাঁড়ায় আম্মুর দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, মানে আমার বাবার রূপদারি একটা অবয়ব। তখন আম্মু ঘরে গিয়ে ঘরে যে খেতা ছিল ওই খেতা নিয়ে উপরে দিয়া বৈশা রয়েছি। তারপরও দেখে যে ওই অবয়বটারে দেখা যাইতেছে খেতার ভিতর দিয়েও। তো তখন বিকাল গনিয়ে সন্ধ্যা হয়ে আসছে, তখন আমার দাদা চলে আসছে বাসায় কাছ থেকে। যখন আমার দাদা চলে আসার পরে দাদা যখন বাসায় ঢুকছে তখন দাদারা সব কিছু বলছে। বলার পরে দাদা বাসায় আরও খেতা দিয়া, মানে আম্মু এটা দেখতে আসে যে আব্বুর রূপদারি অবয়বটা ওই আম্মুর দিকে তাকায় আসছে, আপনার ওই বাসে ধরে আম্মুর দিকে তাকাই আছে। তখন দাদা যখন আসছে, দাদা ও আম্মুরা ধরছে সব উপরে খেতা দিয়ে যখন ধরছে, তখন আম্মু এটা দেখতেছি, খেতার ভিতরে থেকেও আম্মু এটা দেখতেছে। পরে যখন একটু পরে আমার বাবাও আসছে, বাবা আসার পর বাবারে বলছে আমার দাদাই বাবারে সব কিছু ঘটনা বলছে যে এই ঘটছে, আম্মুর সাথে এই ঘটতেছে, আম্মু দেখতেছে এখনো। পরে আমাদের পাশের গ্রামেই একটি হিন্দু কবিরাজ ছিল, কবিরাজের নাম ছিল সাধু। তো যখন দাদা বাবারে বলছে ওনারা নিয়ে আসার জন্য, তখন বাবা ওনার কাছ থেকে গেছে। ওনার কাছে যাওয়ার পরে আব্বু জাহেরা ওই কবিরাজকে আনছে। আনার পর ওই কবিরাজে আপনার আম্মুরে জার পুক করছে, উতার পানি দিছে, তারপরে তেল পড়া দিছে। এইগুলা দেওয়ার পরে আম্মু আস্তে আস্তে সুস্থ হয়েছে। পরে কবিরাজে বলল যে এটা একটা খারাপ জিন ছিল,
যে জিন আম্মুর বাচ্চা, যে আমার বড় বোন যে মারা গেছিল, উনি গর্ভ অবস্থায় থাকতেই এই জিন আম্মুর পেছনে লাগছে। ওই আমার যে বড় বোন মারা গেছে ওনারেও ওই জিনই নিয়ে গেছে। আর এর পরবর্তীতে আম্মুর সাথে থাকতে চাইছিল, যাতে আম্মুর আর কোনো বেবি না হয় বা আর কোনো বাচ্চা না রাখতে পারে, আগে যাতে মেরে ফেলতে পারে, ওই রকম অবস্থার জন্য ওই জিন আম্মুর সাথেই থাকতে চাইছিল। পরে ওই কবিরাজ খুবই ভালো একটা কবিরাজ ছিল, তো উনি পরে ঝাড়ফুঁক কইরা সব কিছু মানে ঝাড়ফুঁক করার পরে সব কিছু কইরা পরে আম্মুরে সুস্থ করেন। সুস্থ করার পরে যখন মানে এই ঘটনা আপনার এইখানে শেষ, আম্মু মোটামুটি সুস্থ ছিল। পরে আপনার 2 বছর পরে আবার আম্মু একটা বেবি নেই। তখন আমার আরেকটা বড় বোন হয়। তখন ওই বড় বোন হওয়ার পরে যখন বড় বোন হয় আর 6-7 দিন পরে আবার ওই বড় বোনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এমন অবস্থায় যে বড় বোন পুরো উপরটানো, ওকে বাঁচানোর মতো সম্ভব না। তখনও আব্বু বাসায় নেই, আমার দাদাও বাসায় নেই, ওরা কাজে। আমার দাদাই কৃষিকাজে ছিল আর আমার বাবা ছিল আপনার এই তখন তো আপনার লাকড়ি কাটতো, লাকড়ি কেটে বিক্রি করতে যেত। তো আমার বাবা লাকড়ি কেটে বিক্রি করতে চলে গেছিলো। তো আমার আম্মু ছিল বাসায়। পরে এলাকার আশেপাশে যারা গ্রামের আশেপাশে লোকজন ছিল সবাই বাসায় জড়ো হয়েছে। এমন অবস্থায় আমার আপুকে বাঁচানো মানে খুবই খারাপ অবস্থা। পরে যখন আমার দাদা আসছে বাসায়, দাদা এসে দেখে এই অবস্থা। পরে আমার দাদা গেছে ওই কবিরাজের হেনই, যে কবিরাজ 2 বছর আগে আমার আম্মুকে ভালো করছিল, ওই কবিরাজ ওই সাধুর কাছে আমার দাদা গেছে। তখন হয়ে গেছে আপনার সন্ধ্যা। এখন ওই কবিরাজের একটা একই নিয়ম হচ্ছে, উনি সন্ধ্যা পরে কোনো কাজে যায় না, বাসা থেকে বের হয় না, কোনো কাজে যাইতে চায় না। পরে যখন আমার দাদা গেছে, কবিরাজ আসে নাই, তখন আমার দাদা আবার চলে আসছে। তো তখন আমার বাবা আসতেছে, তো পাশের বাড়ি এক জেঠি ছিল, উনি বাবার রাস্তায় বলতেছে যে আমার বাবার নাম ছিল হেলাল উদ্দিন, আর আমার যে বড় বোন হয়েছিল ওর নাম দিয়েছিল জহুরা। তো বলতেছে যে আমার বাবারে যে তোর মেয়ের তো খুবই খারাপ অবস্থা, তুই বাসায় যায় জীবিত পাইবি কি না এটার কোনো গ্যারান্টি নাই, জলদি যায় দেখ। তো এটা রাস্তার মাঝে শুনে আমার বাবা দৌড় পড়ে বাসায় আসছে। বাসায় এসে দেখছে যে এই অবস্থা। পরে দাদা আসছে, দাদা বলছে যে কবিরাজ এখানে গেছিল, কবিরাজে আসছে না। পরে আমার বাবারে এলাকার আশেপাশের লোকজন সবাই মিলা বলছে যে আব্বা যাওয়ার জন্য, মানে আমার বাবা যাওয়ার জন্য, বাবা যায় বলার জন্য। পরে আমার বাবা গেছে ওই কবিরাজে, যায়রা ওই কবিরাজের পায়ে পড়ে গেছে। ওইরা অনেক বলছে যে আমার এই অবস্থা, আপনারা তো জানেনই, আমার মেয়েটারে আপনি বাঁচান। তখন ওই কবিরাজ আসছে, আইসা আপনার আমার এই বড় বোনরে ঝাড়ফুঁক করা শুরু করছে। ঝাড়ফুঁক করা শুরু করার পরে আপনার কালা কচু ছিল, কালা কচু দিয়া যখন আমার আপুরে ঝাড়ফুঁক করতেছে, তখন কচুটা আপনার মাপ দিয়া ঝাড়ফুঁক করছিল। তো যখন কালা কচুটা আপনার গাইটে মাপ দিয়া ঝাড়ফুঁক করতেছে, তো মাপ দিয়া ঝাড়ফুঁক করার পরে একবার ঝাড়ার পরে কচুটা আপনার অনেকটুকু বেড়ে যাচ্ছিল। বেড়ে যাওয়ার পরে ওই কচুটুকু একবার যায়রা ওই কচুটুকু আবার কাইটা ফেলে দিয়া পরে আবার ঝাড়তেছে। আবার কচুটা আরেকবার ঝাড়ার পরে কচুটা আবার মানে কতটুকুখানি বেড়ে গেছে। তারপর আবার কচুটা দিয়ে আবার ঝাড়ছে, আবার কচুটা মানে অনেকটুকু বেড়ে গেছে, ওইটুকু আবার কাইটা ফেলাইছে। এইভাবে যাইরা পরে আবার তেল পড়া দিচ্ছে, তারপর তাবিজ দিছে, তাবিজ কবজ, তারপরে আপনার তেল পড়া পানি পড়া দিয়া পরে সুস্থ হয়েছে আমার আপু। এরপর থেকে ওই কবিরাজে
ভালোভাবে ওই জিনরে তাড়াইছে আর কি আমার আব্বুর শরীর থেকে তাড়াইছে, এবং এরপর আমার আব্বু সুস্থ হয়ে গেছে। এরপর থেকে আমার আম্মুর সাথে আর কোনো এরকম কোনো প্যারানর্মাল ঘটনা মানে পরে ঘটছে, কিন্তু মানে এই জিনের দ্বারা আর কোনো ক্ষতি হয় নাই বা ক্ষতি করতে পারে নাই। আর আপনার আমার আপুর আর কোনো সমস্যা হয় না, আমার আপু এখন বাইসে আছে। তো এরপরে আবার অন্যরকম ঘটনা ঘটছে, এইগুলো আমি পরে শেয়ার করব। আমার আম্মুর সাথেও ঘটছে, আবার আমার সাথেও ঘটছে, আমার আবার এক আপুও মারা গেছে। এবার এই সব প্যারানর্মাল ঘটনার এতেই ওইগুলো আমি ভাইয়া পরে শেয়ার করবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। জি ও জি 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 আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি বাজিদ হাসান। আমার বাসা হচ্ছে আপনার গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামার গ্রামে। তো আমি এখন যে স্টোরিটা শেয়ার করব এটা হচ্ছে আমার নিজের সাথেই ঘটা। তো যখন আমি স্টোরিতে চলে যাচ্ছি দেখলে, যখন আমার বয়স 6.5 কি বা 7 বছর হবে, তখনই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল আর কি। তো আমি প্রথমত জায়গার নামগুলো বলে দিই বোঝার সুবিধার্থে। আপনার আমাদের সাতখামেরের একটি জায়গার নামটা হচ্ছে আপনার পোড়াবেল্লা। পোড়াবেল্লা জায়গার নামটি, এখানে একটা প্রজেক্ট আছে মাছের ফিশারি, এখানে মাছ চাষ করা হতো। তো এখন অবশ্যই এখানে আর মাছ চাষ হয় না, এখন ধান চাষ করা হয়। কিন্তু জায়গাটা এরকমই আছে, এখনো প্রজেক্টই আছে, কিন্তু মাছ চাষ করা হয় না। তো এইখানে ছোটোবেলায় যখন মাছ চাষ করা হতো, যখন শীতকালে পানিটা শুকায় যেত, প্রজেক্টটা মানে সেচ দিয়া মাছ সব বিক্রি করে দিত। তো তখন ওই প্রজেক্টের যে মাটিগুলো ছিল সবগুলো ফাইটা যেত। আর যখন মাছ চাষ করা হতো তখন তো আপনার পুকুরে অনেক দোরা সাপ ছিল। তো যখন সব শুকায় যেত, তখন যে মাটির ফাটলগুলো ছিল বা গাঁথা গর্তগুলো ছিল, ওইগুলোর মধ্যে আপনার সাপ থাকতো, ডিগা থাকতো। তো আমরা কি করতাম, ওই প্রজেক্টে গিয়া ওইখান থেকে ওই দোরা সাপ, ওই সাপগুলোর তো আমরা জানতাম যে কোনো বিষ থাকে না। তো ওই সাপগুলো নিয়ে আমরা খেলা করতাম, গর্ত থেকে বাইর করিয়া আমরা আবার কাঠের বক্স বানায়া সাপগুলা দই আনি না, এগুলো নিয়ে এরা খেলা করতাম, আবার ছায়রা দিতাম, এইগুলা করতাম। তো একদিন দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ওইখানেই খেলা করছি, এই সাপ নিয়ে, সাপ বাইর করে খেলা করছি, আবার ছাইরা দিছি, সারাদিন এগুলো করছি। করার পরে আপনার এমনিতেও এক মায়ের এক ছেলেদের অনেক ঝামেলা থাকে, প্যারানর্মাল বিষয় নিয়ে ওদের চলার পথে অনেক বাধা বিপত্তি হয়। তো আমিও এক মায়ের এক ছেলেই, আমার আর কোনো ভাই নাই, বোন আছে। তো আমার লাইফে এরকম বাধা বিপত্তি অনেক ফেস করতে হয়েছে আর কি। তো যাই হোক, ঘটনায় চলে যাই। যখন ওই দিন খেলা করার পরে বাসায় আসছি, তো ছোটোবেলায় আমি কি করতাম, আমার আব্বুকে ছাড়া ঘুমাইতে পারতাম না। যখন আমার আব্বুকে ছাড়া আমার মানে সবসময় আব্বুর সাথে থাকতাম বেশি, আব্বুকে ছাড়া ঘুমাইতে পারতাম না। তো ওই দিনও খেলা করে রাতে আইসা যখন ঘুমাইছি, তখন আপনার ছিল তখন প্রায় 2007-এর ঘটনা, 6-7-এর ঘটনা। তো তখন আমি আমার বাবার সাথে রাতে যখন ঘুমায় গেছি, তো আমার আম্মু বা আপুরা ওরা ছিল অন্য রুমে, আর আমি আর আমার বাবার সাথে একসাথে এক রুমে ঘুমাইছি।
ঘুমানোর পরে হঠাৎ করে দেখি একটা ধোরা সাপ দেখি আমার শরীরে উঠতেছে। এটা শুধু আমি দেখছি। তো এটা দেখে যখন আমি চিৎকার দিয়ে উঠছি, তখন আমার বাবা বা বাসার সবাই উঠে পড়ছে। ওঠার পরে তখনকার সময় ছিল কি আপনার কারেন্ট ছিল না আমাদের বাসায়, তো কুপি বাতি ছিল। তো যখন কুপি বাতি জ্বালানো হয়েছে, সবাই একসাথে হয়েছে, তখন আমি আপনার আব্বুরে জড়ায় ধরছি, কান্না করতেছি। তো এইখান থেকেই শুরু হয়েছে। তো ওই দিন এরপর যখন আব্বু আমার নিয়ে এই করে আইসা পড়ছে, আপনার আব্বু আর আমি তখন যেখানে থাকতাম তো এখানে আপনার মাটিতে মানে পাটির উপরে শুয়েছিলাম। আর আমাদের ওরা যে ঘরে থাকতো আমার আম্মু বাবুরা, ওইখানে একটা চৌকি ছিল। তো পরে যখন আমাকে ওইখান থেকে এই ঘরে নিয়ে আসা হয়, তো আম্মু তুলে দেওয়া হয়, আম্মু আমার নিয়ে বসে আছে। তখন বিছানার মাঝে যখন বসাইছে, তখন দেখি আমি যে ঘরে আপনার আগে ছিলাম ওই ঘরের দরজা দিয়া দুইটা অবয়ব, মানে মানুষের মতোই দেখতে সব কিছু, কিন্তু একজন হচ্ছে আপনার বামন আকৃতির খাটো, আর আরেকজন হচ্ছে একদম কালো, অনেক মোটা এবং অনেক লম্বা, মাথাটাও অনেক বড়। এই দুইজন একসাথে মানে আমার দিকে আসতেছে আমাকে ধরার জন্য। যখন আমি এটা দেখছি, এটা দেখার পর আমি আবার যখন চিৎকার শুরু করছি, আব্বুরে বলতেছি, তো ওরা তো আর কিছু দেখতেছে না, আমি একাই দেখতেছি। তো ওরা কি করছে, আমার পরে শুয়ে দিয়া আপনার কি যে গ্রামে এটা প্রচলিত আছে যে মাছ ধরার জাল কোনো খারাপ জিনিসে যদি আসর করে, তো যদি মাছ ধরার জাল দিয়া ওই মানুষটাকে ডেকে রাখা হয়, তাহলে নাকি অনেকটা সেফটিতে থাকে। তো আমার পরে বিছানার উপর শুয়ে দেওয়ার পরে আপনার মাছ দিয়া জাল দিয়া ডাইকা দিছে। জাল দেওয়া ডাইকা দেওয়ার পরে আর আমার বাবা গেছে, এই পাশে আমার একটি নানি ছিল সম্পর্কে, তো উনি আবার একটু ঝাড়ফুঁক করতে পারে আর কি, ওনাকে আনার জন্য। তো বাবা চলে গেছে ওই বাসায় যাওয়ার পরে আমার আম্মু পুরা তো পাশেই আছে। তো তখন জালের ভিতরে যে আমি শুয়ে রয়েছি, তখন দেখি আমার জালের পাশে শুধু সাপ আর সাপ। আপনার এরকম একটা অবস্থা হয়েছে, চারো সাইডে শুধু সাপ আর সাপ, শুধু মানে তখন আর ওই কোনো ধোরা সাপ ছিল না, মানে ওই আগে যে প্রথম একটা ধোরা সাপ দিয়ে ঘটনার সূত্রপাত ঘটছে, তখন আর কোনো ধোরা সাপ ছিল না, সব ভয়ঙ্কর সাপ। একেবারে আমার চারো সাইড দিয়ে সাপ। আমি নিজে মানে আমি জালির ভিতরে শুয়ে রয়েছি, তো আমি নিজে হাতে ধরছি আপনার সাপ, আমি নিজে হাতে ধরছি, কিন্তু ওরা দেখে না, আমি নিজে হাতে ধরছি। তো হঠাৎ করে আমার পায়ের দিকে দেখি আপনার কি মনে হয় আপনার সর্বোচ্চ 8-9 বছর হবে, 8-9 বছর বয়সের একটা মেয়ে। ওই মেয়েটাও সাপ আমার দিকে তাকায় রয়েছে, মানে আমার যে ঠ্যাঙের দিকটা ছিল ওইখানে শুয়ে আমার দিকে তাকায় রয়েছে, আর আমার চারপাশে সাপ, কিন্তু আবার জালের ভিতরে ঢুকতে পারতেছে না। জাল দিয়ে যে আমাকে ডাকার, জালের ভিতরে ঢুকতে পারতেছে না। তো আমি জালের উপর দিয়ে আবার সাপ আমি নিজে ধরছিও, কিন্তু আমার আশেপাশে আমি চিৎকার করতেছি, বলতেছি। আমার আব্বু গেছিল এখানে, তো আম্মু ছিল, বোন ছিল, ওরা কেউ আর দেখতেছে না, কিন্তু আমি দেখতেছি, আমি ধরছি। তো পরে ওই নানিকে আব্বু নিয়ে আসার পরে ওই নানি আমাকে ঝাড়ফুঁক করছে, কিন্তু ওই নানি আমাকে ঝাড়ফুঁক করার পরেও মানে আমি
কোনো দেখে মানে ভালো হয় না। আমি ওই দেখতে এসি, আমি ওই চিৎকার করতে আসি। তো পরে যখন নানি যাওয়ার পরে যাইরা চলে গেছে, তো আম্মু আমাকে কোলে নিয়ে পরে ওই ঘর থেকে আবার আগে যে ঘরে আমি শুয়েছিলাম ওই ঘরে নিয়ে আসছে। নিয়ে এসে আম্মু বসছে, আম্মুর কোলে আমি বসার পরে হঠাৎ করে আমি আম্মুর কোলে বসা অবস্থায় আমার হাতের দিকে তাকাইছি। তো হাতের দিকে তাকানোর পর আমি দেখি যে আমার হাতটা আপনার ওই সাপের যে সলম আছে না, সাপের যে সলম সারে, তো ওই সাপের সলম আমার হাতটা হয়ে গেছে সাপের সলম, প্লাস সলমের ভিতর দিয়ে আমি দেখতেছি যে আমার হাতের যে যে মানে আঙ্গুলগুলো আছে ওইখানে সলমের ভিতর দিয়ে দেখতেছি ছোট একটা পুতুল, ছোট একটা পুতুল। পরে এটা দেখা আমি আবার চিৎকার শুরু করছি, আম্মুরে বলতেছি যে দেখার জন্য আমার হাতে মানে সলমের ভিতরে পুতুল দেখা যাইতেছে। তো ওরা কিছুই দেখতেছে না, আমি দেখতেছি। যখন ওরা কিছুই দেখতেছে না, আমি দেখতেছি এরকমই। তো আমি কোনো দিকে যদি তাকাই, আপনার ধরেন ঘরের চালে বা ঘরের সাইডে যে কোনো জায়গায় তাকাইতেছি, দেখতেছি আপনার শুধু মাথা, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কিছু অবয়বের মাথা, কোনো শরীর না, শুধু মাথা দেখা যাইতেছে। তো আমি কোনো দিকে তাকায় থাকতে পারতেছি না, আমি চোখ বন্ধ করে থাকলেও এইসবই দেখতেছি, তাকায়ও থাকতে পারতেছি না, চোখ বন্ধ করেও থাকতে পারতেছি না। তো এরকমই চলতে চলতে সারা রাত এরকমই চলছে। চলার পর যখন সারা রাত চলে গেছে, ফজরের আজান হয়ে গেছে, তখন আমি একটু সুস্থতা মানে একটু মানে অন্যরকম ফিল করতেছি। এগুলো আর দেখতেছি না বলতে যে আগে যেরকমভাবে সব মানে তাকাইতে পারি না এরকম না, মানে অনেকটা কমে গেছে। কমে যাওয়ার পরে যখন সকাল হয়েছে, মানে সকাল হয়েছে বলতে আজান দেওয়ার পরে যখন কালো অন্ধকারটা কাটছে, তখনই আমার বাবা আমাকে নিয়ে বের হয়েছে। আমাদের এখানে যে বড় মসজিদ আছে, বড় মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাবে। তো যখন আমার বাবা বের হয়েছে, তো যখন আমি জুতা পরতে যাব, তখন আমার জুতার মাঝে মানে জুতা ছিল আপনার শু জুতার মতো যে জুতা ছিল। তো তখন জুতার ভিতরে আমি দেখি সাপ। পরে আমি আর জুতা পরতে চাইতেছি না, জুতা পরি না। পরে আমি জুতা পরি না, জুতা পরা ছাড়াই আমার বাবা আমার নিয়ে চলে গেছে ওই আমাদের বড় মসজিদের ইমাম সাহেব হুজুরের কাছে। তখন যখন হুজুরের কাছে নিয়ে গেছে, পরে হুজুরে আমাকে ঝাড়ফুঁক করছে। ঝাড়ফুঁক করার পরে উতার পানি দিছে, তারপরে তাবিজ দিছে, তেল পড়া দিছে। দেওয়ার পরে আমার শরীর বন্ধ করে দিছে। পরে আমি একটু সুস্থতা অনুভব করছি, কিন্তু তারপরও যে একদিনে আমি সুস্থ হয়ে গেছি তা না। এরপরও আপনার আমার দ্বারের কাছে আসতে পারে নাই, কিন্তু দূরে থাইকা আমাকে ভয় দেখাইছে। প্রায় আরও 7 থেকে 8 দিন আমি এইগুলা দেখছি। আপনার আমি কোনো দিকে তাকাইতে পারি নাই। আমি যদি একটা চেয়ারে তাকাইছি, তো ওইখানে আমি ভয়ঙ্কর রকমের মাথা দেখছি। কোনো গাছে তাকাইলে ওইখানে আমি ভয়ঙ্কর রকমের মাথা দেখছি। আমাদের বাসা থেকে একটা আপনার 81 বাগান দেখা যায়। একদিন ওই বাগানে তাকাইছি, দেখি আপনার অনেকগুলো অবয়ব ওই বাগানে একসাথে হয়ে আমার দিকে তাকায় রয়েছে। তো মানে আমি যে জায়গায় তাকাইছি, আমি ভয়ঙ্কর রকমের অবয়ব দেখছি, আর শুধু মাথা দেখছি, কোনো শরীর না, শুধু মাথা, কিন্তু আমার দিকে তাকায় রয়েছে। এরকম অবস্থায় 27 দিন পরে হুজুরের কাছে আবার যাওয়া হয়েছে। হুজুরে এবার ঝাড়ফুঁক করছে, এইভাবে আল্লাহর রহমতে পরে আমি সুস্থ হয়েছি। এরপরও আমার কাছে মানে আমার সাথে পরেও আরও অনেক ঘটনা ঘটছে। যেরকম আপনার একবার আমি আমার বড় বোন, যে বড় বোনের কথা বলছিলাম প্রথম ঘটনাতে,
ওর বিয়ের পরে ওর বাসায় যাই। আমাদের সাতকামার থেকে এই আপনার ট্যাংরা কাছারি একটা জায়গা আছে, কাছারি নামক একটা জায়গা আছে। তো ওই জায়গায় যখন আপুর বাসায় যাই রাতের বেলা, তো আমি, আমার আব্বু, আমার চাচাতো ভাই, আমার আপুরা, আম্মু, অনেকেই যাই। ওখানে অনুষ্ঠান ছিল একটা, তো ওইখানে যাওয়ার পরে যখন ওই বাসায় খাওয়া দাওয়া করিয়া অনুষ্ঠান শেষ করিয়া অনেক রাত হয়ে যায়, ধরেন আপনার তখনকার তো 11টা, সাড়ে 11টা অনেক সময়। তো যখন রাত হয়ে যায় তখন আমার বাবা আমাকে আমার বাবার কাঁধে নিয়ে আসতেছিল। তো ওখানে ওই সময় তো আপনার গাড়ি ঘোড়া চলাচল ছিল না, এত রাতে গাড়ি ঘোড়া পাওয়া যেত না, তো হাইটে আসতে হতো। তো আপনার 2 কিলো রাস্তা হবে। তো হাইটে আসতেছি, আমি আমার বাবার কাঁধে ছিলাম। হাইটে আসার পথে যখন আপনার যে 2 কিলোমিটার ধরেন অর্ধেকটা রাস্তায় আসছি, তখন এখানে আপনার একটা খেজুর গাছ ছিল আর একটা আম গাছ ছিল একসাথেই। তো এখন আর ওই আম গাছ বা খেজুর গাছটা নেই, কেটে ফেলা হয়েছে। তখন আমি আসার পথে আমি আমার বাবার কাঁধে ছিলাম। তো আমি হঠাৎ করে ওই আম গাছের দিকে তাকানোর পরে আমি দেখি কি যে আম গাছের নিচে সাদা, শুধু সাদা কাপড় পরানো, আমি কোনো চেহারা বা কোনো ফেস দেখি নাই, দেখছি সাদা কাপড় পরানো একটা অবয়ব বসে আছে। তো যখন আমি এটা দেখছি, শুধু এইটুকুই দেখছি, দেখার পর আমি আমার আব্বুরে বলছি। বলার পর আমার আব্বু তাকাইছে, সবাই তাকাইছে, তাকায় দেখে যে কিছু নাই। তো চাঁদের রাত ছিল, আবার নিচে আপনার ধান ক্ষেত ছিল। তো আমার বাবা বলছে যে চাঁদের আলো দেখছি। ধান ক্ষেত আপনার যখন নতুন লাগানো হয়েছে, পানি দেওয়া আছে, আব্বু বলছে যে চাঁদের আলো পানিতে পড়ছে, ওই আলো দেখছি। তো এইটুকুই এখানে। তো বাসায় চলে আসছি, সবাই বাসায় চলে গেছে। যাওয়ার পরে রাতে ঘুমাইছি। ঘুমানোর পর যখন আপনার রাতে মানে শেষ দিক দিয়ে আমার প্রস্রাবে ধরছি, আমি প্রস্রাব করতে উঠবো। যখন আমি উঠছি প্রস্রাব করার জন্য, আম্মুরে ডাক দিছি। তো তখন দেখি যে আমি হাঁটতে পারি না। মানে এমন অবস্থা হয়েছে আমার, মানে আমার একটা ঠ্যাং, মানে আপনার আমার বাই ঠ্যাংটা এইভাবে মানে আপনার লেঙ্গা হয়ে গেছে। একটা ঠ্যাং আমার বেঁকে গেছে, বাই ঠ্যাংটা আমার বেঁকে গেছে, আমি হাঁটতে পারি না। পরে এই অবস্থা দেখা তো পরে আম্মু কান্নাকাটি শুরু করে দিছি। আর আব্বুরে বলতেছে যে রাতের বেলায় বাচ্চাদেরকে কাঁধে নিয়ে ঘুরতে হয় না, কাঁধে নিয়ে আসার জন্য এরকম হয়েছে। পরে যখন আমার কে নিয়ে বের হয়েছে আব্বু আর আম্মু মিল্লা, ওরা দৌড়ে নিয়ে বের হয়েছে। পরে আমি পড়তে করছি, পরে নিয়ে ঘরে রাখছি। ঘরে রাখার পরে সকালবেলা আমাদের ডালেশ্বর গ্রামে একটা কবিরাজ ছিল, উনি এইসব ঝাড়ফুঁক করতেন। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ওনার কাছে নিয়ে যাওয়ার পরে উনি বলছে যে এটা ভালো করা যাবে, কিন্তু আমাদের পাশে একটা মাজার ছিল, বলছে যে আপনার 121 বাড়ি থেকে চাল তুলতে হবে। 121 বাড়ি থেকে চাল তোলার পরে ওই চাল দিয়া ওই কবিরাজের বাসায় একটি তবারকের আয়োজন করতে হবে, আরেকটি ওই মাজারের তবারকের আয়োজন করতে হবে। পরে ওই কবিরাজের বাসায় আমার বাবা আমারে কুলে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একটানা 7 দিন আমার জারছে কবিরাজ। জারার পরে 7 দিন জারার পরে সকালেও জারছে, আবার বিকালেও যাচ্ছে, 2 বেলা যাচ্ছে। জারার পরে ওই কবিরাজের বাসায় একটা তবারক বিতরণ করা হয়েছে, সিন্নি দেওয়া হয়েছে, আবার ওই মাজারেও একটা দেওয়া হয়েছে। আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। এই ছিল আমার ঘটনা। তো রাসেল ভাই, আমার কাছে আরও ঘটনা আছে। আমি এই প্রথম ঘটনা বলছি, হয়তো গুছায় বলতে পারি নাই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার কাছে আরও ঘটনা আছে, আমার বাবার সাথে ঘটা আরও অনেক ঘটনা আছে, এগুলো পরে আমি আস্তে আস্তে শেয়ার করবো আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আরেকটি কথা কি, যে এই প্যারানর্মাল বিষয় এইগুলোর জন্য মানে আমার একটি বোনও মারা গেছে। তো সব কিছু মিলিয়ে আমার ঘটনা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন রাসেল ভাই, ভালো থাকবেন প্রিয় লিসনাররা। আর এখানে রাকিব ভাই আসছে, আরাফাত ভাই আসছে। তো আশা করি আমার ঘটনাগুলো ভালো হয়েছে নাকি তা বলতে পারবো না, কিন্তু প্রথম বলছি জন্য ক্ষমার সঙ্গে দৃষ্টি থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি বলতেছি যে আমার আব্বার একটা বন্ধু আছিল, মানে তারা দুজন খুব বন্ধুতা, দিনে রাইতে সব সময় তারা একানো রয়েছে, শিকার করছে, আলা মাছ মারলেও একানেই রয়েছে, বক শিকার করছে, এরপরে হইট্টা শিকার করছে। হইট্টা কি বুঝে নাকি? করছে। তো তারা দিন সকালে নাস্তা পানি খাইয়া কইতাছে যে লও যাই বক শিকারও যাই। কই যাইবা? যাই আমি একদিন লও যাই। দুজন গেছে গা, সারাদিন গুইরা গাইরা বক শিকার কইরা লইয়া বাইতে আইসে। আইসে পরে আয়া বাদ বয়ে রয়েছে, বয়ে রয়েছে। মহিলারা রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করছে, রাইতে হয়ে গেছে আর কি, সন্ধ্যার সময় সে রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করছে। দুইজন দারদার বাড়ি গিয়া হুইয়া রয়েছে। তারপর এত রাত পরে আয়া আমার আব্বার বন্ধুর সুর ধইরা ডাকতাছে যে বেটা ঘুমাই রয়েছ গো, ঘুমাই রয়েছ। আমার আব্বাই আর শব্দ করে না। যখন নাম ধরে ডাকছে যে মহিজুদ্দিন, মহিজুদ্দিন তোমার যে ডাকতেছি, তুমি গরো শুয়ে ঘুমাই রয়েছ, শুনো না? ওই কে লেগা ডাহন, ও বাড়ি আইও। কি কারণে? ওই মানুষে মাছ মারতেছে, অনেক মাছ, মধ্যে মাছ মারতেছে। তুমি আর আমি তো গেলাম না, আর ব্যাগ মাসে মাছ মারতে তাইও যাই, আমরাও যাই মাছ মেরা লই। রাত কয়টা বাজে গো? রাত বাজে 3টা। 3টা বাজে, এই সময় আবার মাছ মারা যায় কেমনি? ওই তুমি আয়ো, তুমি আয়া দেহ, আমার কথা বিশ্বাস না করলে আয়ো দেখি। পরে উঠছে, হ্যাঁ গেছে গা, কইতাছে আমি যাই, তুমি আইও, তুমি আইবা। বইয়ের বান চিনো না? বইয়ের বান চিনি। বইয়ার বান চিনো যদি এনা তুমি আইও, আমি যাইতেছি গা। আমার বাপে গেছে, খাওয়া জালি লইয়া ডোলা লইয়া গেছে। গিয়া দেখা যে কোনো মানুষ নাই, খালি হ্যাঁ এক যে নিচে আমার বারে হ্যাঁ আল্লাহ খাওয়াইতেছে, খালি খাওয়াইতেছে। পরে মানে আর কিছু কইছে না। আমার বাপ গেছে, পরে গেছে গা উত্তর মিহি গেছে গা, উত্তর দিক গেছে গা। পরে আমার বাহাতে খাওয়াইতেছে, ওই মাছ মারা গেছে, মাছ মারবো বিশ্বাস করছে, ওখানে মাছ একটাও পায় না। আর সেদিক থেকে ঘুরা আবার আইসে, আয়া কথাবার্তি কিছু কইছে না, খালি গেছে গা সরাসরি আবার দক্ষিণ দিকে গেছে গা। গেলে গা পরে মনে কর আর আধা ঘন্টা পরে আবার আইসে, আইতাছে যে আবার আব্বা এখন তো আছে খালের পানি একটি লই আইতাছে। পরে আইসি আয়া এরকম কাছাকাছি ওই খালিয়া কইতাছে কি গো মাছ পাইছ? মাছ উঠে তখন আমার আব্বাই বই জ্বালাইছে, এটা তো মানুষ না। আমার যে ডাকে আনছে মানুষের কণ্ঠ শুনছি, ও তো তার কথা বুঝি না, নাহা নাহা কথা কয়, হে তো মানুষ না। হ্যাঁ তো আমার বাড়িটা দেখা আনছে, আমার মারবার লেগে আনছে।
হ্যাঁ না, মাছের কথা জিগাইছে, জিগাইয়া যে মাছ তো পাই না, উঠে না। হয়তো তুমি খাওয়াইতে থাকো, আমি যাই মাছ জিগাটার দিক যেন গিয়া দিই, তারা কত ডিফাইছে যেন গেছে গেছে কি আর মানুষ দেখতে গেছে, তার হয়েছে শয়তানি, সেদিকে গেছে গিয়া গেছে পরে মানে আমার আব্বাই কইতাছে যাই রে, আমি যে এত রাত পরে বাড়তে বাড়ি আইলাম কেউ তো জানে না, তাহলে আমার তো হ্যাঁ মারবার লেগে আনছে। আমার যদি মায়েরা গাইর হতো হয়, আমার বাঁচাইবার কোনো মানুষ নাই, এক আল্লাহ ছাড়া মানে আর আমার কেউ নাই গা। আল্লাহ তুমি যদি আমারে বাঁচাও, নাইলে আমার বাঁচার মতন আর কোনো বাউ নাই। তখন ওই উত্তর দিকে যখন গেছে গা, তখন আমার আব্বাই করছে কি জালি ডুলা ফেলাই দিছে, মানে তার অন্তর কাঁপে গেছে, ঢোরে ফেলাই দিছে, ফেলাই দিয়া আস্তে 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 ফিচাইতে ফিচাইতে যাইতেছে, ফিচাইয়া পিসমুহি যাইতেছে যাইতেছে যাইতে যাইতে ধরস না 30-40 জায়গা পিচ্ছায় গেল। পিচ্ছায় যায় দেখতেছে কি এইটা কি আইয়ে নাকি, এরা ডরাইতেছে। ওখানে পিচ্ছায়া গেছে, পরে মনে পাশে দা এত একটা বিকট শব্দ হইতেছে যে পিছনে কি এত শব্দ হইতেছে। আমি তো পিছায় আইতেছি, সামনে দিয়ে দেখি হেকু আমার তো হ্যাঁ মারবার লেগে আনছে, ওই আমি বাঁচি কেমনে, আমার আল্লাহ কেমনে বাঁচাই। পিছে তার শব্দ হইতেছে, তাহলে হ্যাঁ আমার পিছনে আয়া পড়ছে, এই তো আমার শেষ। তখন গেলে একটু গার ঘুরাইয়া চাইছি, চায়া দেহে এত বড় সাপ একটা, অনেক বড় একটা সাপ ইয়া ফেনাদের এমনি রয়েছে আর কি। আমার বাপদের পিচ্ছে আইতাছে, মানে সাপও আইতাছে, মানে সাপে মনে করতেছে যে এই লোকটা আইতাছে যে আমার কোনো আঘাত করবো, হ্যাঁ আমার কোনো আঘাত করবো এই লোকটায়। মানে সাপে লেগা ফেনাদেরা সাপে খুব শব্দ করতেছে, ফেসফেট শব্দ করতেছে। আমার বাপে দেখে আবারও কইতেছে হায় রে আল্লাহ, আল্লাহ তুমি আমার এই মরণের লেগে কেড়ে আনছো, আমি কেড়ে বসিয়া রইলাম না। হ্যাঁ ডাহে আমি আয়া বললাম বাড়িতে, বাড়ির একটা লোকও জানে না আমি যাইছি। অন যদি আমার মায়েরা গাইরা হতো হয়, তো কেউ দেখতো না, কেউ শুনতো না। দেখতে হাইরা অনেক চিন্তা ভাবনা করতেছে, অনেক চিন্তা ভাবনা কইরা আমার আব্বাই তো পিছায় পিছায় আইতাছে, আর এই সামনের দিকে খেয়াল রাখতেছে যে আইয়ে নাকি, খেয়াল রাখতেছে। মানে পিছায় পিছায় যে আইতাছে, ধরস না যেমন 30-40 জায়গা আইলো, পিছায় পিছায় আইতাছে আর ওই আর খেয়াল রাখতেছে। তার মানে ডর অন্তরের মধ্যে বাঁচত না, তারে কি লেগা হয়ে গেল এই চিন্তা করতেছে, আল্লাহরে ডাকতেছে ভিতরে, খালি আল্লাহ ডরে। তার যেমন বেড়ার যেমন শক্তিশালী আছেন, এমন বেড়ার সাহস আছে, এদিকে বাচ্চা আইতাছে, পরে আইতাছে, এবারে মানে পিছন দিয়া এত বিকট শব্দ শোনা যাইতেছে। মানে আমার আব্বাই কইতাছে বাবারে, আমি যে দেখা দেখা আইতাছি, এরপরেও তো শোনা যায় যে আমার পিছনে কি এত শব্দ করতেছে, এটা কি? কিন্তু চাই আর দেহে না, খাড়িয়ে রয়েছে। খাড়িয়া থেকে চিন্তা ভাবনা করতেছে কি করি, কি করি, কই যাই, আমার কেডা বাঁচাইব, এক আল্লাহ ছাড়া আমার কেউ নাই। তার ভিতরে এই চিন্তা, নয় দেখি আল্লাহ ভরসা ফিরা যায়, দেখাম দেখি এটা কি, হেডে আয়া পড়ছে নাকি। ওরা বলে একটু বাই দিক কাটতে দেখছি, মনে এত বড় সাপ একটা হেনা ধরে খাড়ে উঠছে। মানে সাপে মনে করতেছে যে এই লোকটা যে আইতাছে এটা আমার আঘাত করবার লেগে আইতাছে, এই লেগে সাপে মানে ফেনা ধরে খাড়াইছে।
মানে হ্যাঁ কইতাছে আমি চাইছি হেনতে বাঁচতাম, মানে দাদা আরেক শত্রু আমার কাছে, মানে আমি কি করি, সামনেও শত্রু আমার, পাশেও আমার শত্রু, আমি কই যাম, তো আর আমার কোনো বাসা নাই, আমি আর বাঁচতাম না। বাড়িতে গাইলাম, কারো কাছে কইও আইলাম না, আমার মালিকুল মহতি বানাইলাম রে। পরে মাথার মাঝে একটা বুদ্ধি আইছে, বুদ্ধি আইছে যে দেহি জোরে ফাল দিয়া সাপটানি ফারিয়া যাইতারি। তখন ওই লেংড়ি গাছ আনা দিয়া তার শক্তি দিয়া, জান বাসা বেলে কত রমিত করে, শক্তি দিয়া হে ফাল দিছে, ফাল দিয়া সাপের উপর দিয়ে হাবারা পড়ছে, পড়ছে পরে একটা শব্দ তো হয়েছে, শব্দ হয়েছে পরে এই দুষ্কনে শুনছে, শুন না এই তো হেনতে মা জিগাটা কই আর ভুইয়ার বান কই, হেনতে দৌড় দিছে। তা আমার আব্বাইও দেখা দৌড় দিছে, জান বাসায় বাসন তো লাগবো, দৌড় দিছে। এই যে দৌড় ফাটতেছে, দৌড় ফাটতে ফাটতে খাইলিয়ে পথ আগায় না, দৌড় ফাটতে ফাটতে এলা বুঝ সেই গাংডা কই আর বাড়িটা কই, দৌড় ফাটতে 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 কাইলিয়ে গেছে, আইতাছে আইতাছে যখন হ্যাঁ জি থাকে না সেটা থাকে দরজ নাই বড়ি খেত, এরকম দরচারে দরচারে না, এরকম কইরা আমার বাহিয়া করে শিক্ষার দিয়া আঙ্গ বাড়ির লাগা আর একটা বাড়ি, হেডা আসিন আঙ্গর সুরু নানার বাড়ি। পরে আয়া চিৎকার দিয়া দরজা থাপাইয়া কইতাছে আপনারা ঘুমাই রয়েছেন গো, আপনারা কেডা আসুন, আপনারা উঠুন, ওইটা আমারে বাসাইন, উঠুন গো ওইটা আমারে বাসাইন। পরে বলে আঙ্গ নানা উঠছে, হাতে পাতা উঠটা কয় কি গো কই গেছিল গো তুমি এত রাত পরে, কি হয়েছে তোমার, এমনি কাঁপতেছো কি হয়েছে, চিৎকার ভালো গিয়া, কই গেছিল এত রাত পরে, কইতে আইসো? ও আইসি আমি মাছ মারা গেছিলাম। এবার মাছ মারা গেছো ওখানে কয়টা বাজে, কয়টার সময় মাছ মারা গেছো? মাছ মারাতে গেছি 3টার সময়, 3টার সময় বেড়া মাছ মারা যায় কেমনি, আরো জীবন ভরা মাছ মারো মাছ খাও, আবার তুমি 3টার সময় মাছ মারা গেছো, এটা কোন আন্তাজে? ও আমারে নিছে, ইয়া আমারে কেডা নিছে? তখন এই যে বন্ধুর নামটা কইছে, নামটা কইছে, আমার ভাইয়ের নামটা মনে নাই, তোমরা নামটা দিয়া লইও, এই উমুকে আয়া আমারে নিছে। তো হ্যাঁ কই, তো হ্যাঁ কই কই যেতাম না, হ্যাঁ খালের পানি একটা হইরা জালি খাওয়াইতেছে, আমারও নিছে, অনেক মাছ বেলে মেশে মারতেছে, অনেক তো এই অবস্থা আমার, আমার তো বাসাই তোমার দম, আল্লাহ আমারে বাসায় আনছে, অনেক আপনারও বাসায়। তো কি হয়েছে তোমার, কো কি হয়েছে? ওই যদি আমার কারোর গাছ আছে আমার মাঝে, এটা কি খারে রয়েছে, কি খার রয়েছে দেখে না কয়া, পরে হাঁসই খার রয়েছে, এমন একটা খারিয়া রয়েছে, মানে কিরম বিকট যে জাহাজ হইতেছে, এত মোড়া এত লম্বা। দেখছে এবারে আমার নানা দেখছে, দেখে এবারে কইতাছে যে বেড়া রে কেমন আনতাস তো ঘর, তোরা যে এরকম সময় গেছ মাছ মারা, তোরা তো এটা মেরে লইলে, এটা তো তোরা মেরে লইলে। পরে খারিয়া তারা দেখতেছে, যে নানায় দেখছে, নানিও দেখছে। পরে বেলে ডানছে যায় আর কয় নিছিলাম রে মফিজ দি তোরে, জীবনের ঘুমটা ঘুমা ফারাইতাম তোরে, জীবনের ঘুমটা ঘুম ফারাইতাম, কিন্তু পারলাম না, তুই জানি কেমনে বাচ্চা আয়া পড়ছস, তোর মায় মনে হয় নাইলা পাতা বিলাইছি, কোনো দিন কেবরে নাইলা পাতা বিলাইয়া দিছে, এই দুই বাচ্চা গেছে, এই তো জানি, এই তো পরে কইতাছে নানি রে কইতাছে, কয় জামাই রে ধরো, আগর তো হয়েছে বাস্তি জামাই, জামাই রে দইরা ইয়ানো হতাও, যে পাড়ি আনা বিছাইছে, বিছাইয়া হতাইছে, হতায় কথা কথা করতে দিছে, দিয়া হাইরা ওখানে
শরীরের মধ্যে তেল জ্বলতেছে, শুয়োরটি আল্লাহ তেল মেল জ্বলতেছে, মাথায় মুথায় জ্বলতেছে। মানে ভাই তো খবর কয় না আমার মারটাই পরে এমনি তারা এটা করতে করতে আজান দিছে, আজান দিতেছে, ফজরের আজান দিতেছে, আজান দিতেছে। পরে অহনেলা কয়, আর নানাই কয় নানিরে, কয় তুমি যাও যায়া কওগা, আমার মার নাম ধইরা কইতাছে, ওরে কওগা যে তোর জামাই এই অবস্থা হয়েছে, মাছ মারা গেছে। পরে আমার নানি যাইয়া কইছে, কইছে পরে যে আমার মা আইছে, আইছে আইছে পরে আয়া দেখে এমন জ্বর উঠছে, মানে খালি কাঁপতাছে, দাঁড় ফাইতাছে, খালি দাঁড় ফাইতাছে। ওখানে তো কান্দাকাটি লেগে পড়ছে। শয়তানে নিছে এটা, এটা মনে হয় আর বাঁচত না। এই কান্দাকাটি বাইত লাগছে, মাথার পানি দিতেছে, চুলো তেল দৌড়তেছে, মানুষ আয়া বাড়ি পড়ছে, খালি জিগায় কি হয়েছে কি হয়েছে কি হয়েছে। পরে এই হিস্টোরি, সুস্থ না অসুস্থ হয়ে গেছে, কইব কেমনি হিস্টোরি। আর রাত ফুয়াইছে, রাত ফুয়াইছে পরে আমার বাবা একটু সুস্থ হয়েছে, চাইছে চাইছে পরে জিগাইছে যে চাইমনি তুমি কই গেছিলা, তোমার কেমনে কি হয়েছে, করতে কি হয়েছে। পরে তো মনে হিস্টোরিটা ভাঙ্গিয়া কইল যে এ মনে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বেলতলি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। আমি আজ থেকে 17-18 বছর আগে একবার বছর থাকতাম। তারপরে এই গাঙের পাশে একটা ছোট পুকুর খুঁজছে মালিক, খুঁজার পরে এখানে আমাদের রাত্রে পাড়ায় দিত মাছ পাহারা দেওয়ার জন্য। মাছ পাহারা দিতাম, যে শুয়ে রয়েছি আমি। রাতের প্রায় 12টার দিকে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আমি উঠতে বসছি। বসার পরে যে একটা লোক আসছে, গাঙ্গের পাড় দিয়া একটা লোক আসতেছে। আসার পরে কাছাকাছি আসার পরে আমি দেখলাম আমার মামার চেহারা। ডাক দিলাম, মামা এত রাইতে না বৃষ্টি আসছে, তো এদিকে আসে। মামা আর কোনো শব্দ করে না। তো ছোট্ট পুকুরটার পাশে একটা খেজুর গাছ ছিল, এই খেজুর গাছের পাশে দাঁড়াইছে। আমার তে 20 গজ দূরত্ব। দাঁড়ানোর পরে আমি তো বসে রয়েছি, মামার ডাকলাম, আসে না। মামা বৃষ্টিতে ভিজতেছে। পট করে চোখ গেল আমার পায়ের দিকে, মামার পায়ের দিকে চোখ গেল। পরে দেখলাম পা উল্টা, পা উল্টা। পরে দেখে তো আমার ভয়ের শরীরটা জারাই গেছে। তো ছোট সময় শুনতাম শয়তানের পা উল্টা থাকে, তো এটা মনে হয়েছে। পরে আমার শরীরটা একেবারে ভয়ে আমার আতঙ্কিত হয়ে গেছে। পরে অনেক একা একা আর কি করাম, ভয় পাইলে আর কি। পরে সাহস হয়েছে, তারপরও আবার ডাকি, আসেন আসেন। পরে আমি এই সময় পালায় পালায় বিড়ি খাইতাম, বিড়ি জ্বালাইলাম। জ্বালানির পরে আর দেখি নাই না। তারপরে এই যে মাঝিঘাটা ব্রিজ, আপনার গজারি গাছ দিয়ে বানানো, বাঁশের বাঁশ কাঠ দিয়ে বানানো। পরে এই ব্রিজটা দিয়ে গেলে আপনার পানির নিচে নেয় আর উপরে ওড়ায়। পরে আমি এনতে আল্লাহর নাম লয়ে নানান দোয়া কালাম পড়তে পড়তে আড়া দিলাম, বাসায় চলে যাবে। হাঁটতে 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 মানে 2-3 মিনিটের রাস্তা, আমি আধা ঘন্টা হাঁটার পরও রাস্তায় উঠতে পারি, মানে সড়কে উঠতে পারি না। পরে উঠলাম, ওইটা বাসাত গেলাম। বাসাত যাওয়ার পরে আপনার গিয়ে মালিকের কাছে বললাম যে এই ঘটনা, আমার তো আজকে অবস্থা হয়েছে, আমি আর থাকতে পারবো না। তুই যে না থাকতে পারস, অন্য চেষ্টা করাম না, থাক। আমার এত জ্বর আইলো, 1 সপ্তাহ জ্বরে ভুগলাম, কোনো ওষুধ বেরিয়ে কাজ হয় না, জ্বর ভালো হয় না। ভালো না ভালানির পরে এবার আমি চলে আসলাম। আসার পরে
কিছুদিন পরে আমার জ্বর ভালাইলো, ভালানোর পরে এই তো শেষ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পিয়াস আহমেদ। আমি বর্তমানে গাজীপুরে বাস করি। আমি আজকে যে ঘটনা বলতে চাচ্ছি, এই ঘটনা আমার পরিবারে আমার আম্মুর সাথে ঘটেছে। আহ, আমি আমার স্কুল বন্ধ দেওয়ার কারণে আমি কোনাবাড়ি গিয়েছিলাম 3 দিনের জন্য বেড়াইতে। পরে হঠাৎ আসতে একটু দেরি হয়ে গেছিলো, অনেক রাত, 10টা বেজে গেছে। পরে ওদিন আবার আমার এক আঙ্কেল এসেছিল। পরে আসার কারণে খাবার তৈরি করার জন্য আম্মা বাইরে গেছে। পরে রাত 12টা বেজে গেছে রাঁধতে। পরে আমার হঠাৎ শুনতে পাই পিছে কে জানি হাঁটতেছে। পরে পিছনে তাকিয়ে দেখি কেউ নাই। পরে আমার গা ঝিমঝিম করে উঠছে। পরে আমার এত গুরুত্ব দেয়নি। পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে এই রাত তখন 3টা বাজে। তখন আমার অনেক পেট ব্যথা। পরে এ কারণে আমি আব্বু আম্মুকে বললাম যে আম্মু আমার পেট ব্যথা করছে, আব্বু পেট ব্যথা করছে। পরে হঠাৎ করে আমি বমি করে দিলাম। আমার এই বমি সাফ করার জন্য আম্মু 2বার ফালাই দিয়ে আসছে। পরে যখন বালতি নিয়ে গেছে ফ্লোর পরিষ্কার করার জন্য পানি আনতে, পরে পানি আনার জন্য যখন গেছে বাইরে, পরে যখন টিউবওয়েলটা অন করছে তখন আম্মু একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই যে করে কে জানি আসতেছে আম্মুর কাছে। পরে আম্মু চিল্লায় আমাদের কাছে আসছে। আসার পরে বলে যে আমাকে বাঁচাও। সে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পরে আব্বু বলতেছে যে কে, আমরা তো আম্মুর সাথে চিল্লাচ্ছি যে বাঁচাও। এই ঘটনার পরের দিন আমার দাদা দাদি আমাদের এখানে আসার পরে 2 দিন পর যখন আমরা রাত্রে ঘুমাতে যাই, তখন আমি, আমার ছোট ভাই, দাদা দাদি এই বিছানার উপরে শুই, আর আমার আব্বু আম্মু মাটিতে ফ্লোরে শোয়ার পরে তখন 2:30 বাজে। পরে আমার আম্মু হঠাৎ চিল্লানি দিয়ে উঠছে। পরে আমরা বলতেছি যে কী হয়েছে। পরে আম্মু বলতেছে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। পরে আমরা বলেছি কী স্বপ্ন। পরে আম্মু বলতেছে যে আমি স্বপ্নে দেখতেছি আমাকে একটা পিচ্চি বলতেছে যে আমাকে তোমার সাথে নিয়ে যাও। পরে সেই পিচ্চির চেহারাটা অনেক ভয়ঙ্কর ছিল। পরে আম্মু ডরে বলতেছে না, আমি তোকে নেব না। এর জন্য এই কথা শুনে পিচ্চি আমার হাতে আঙুলে কামড় দেওয়ার পরে আম্মা এ কারণে চিল্লানি দিয়ে ওঠে। পরে দেখি যে সত্যি আমার আঙুলে থেকে রক্ত বার হচ্ছে। পরে এ কারণে আমরা সেই বাসা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার পরে সেই বাসা সম্পর্কে কিছু জানতে চাই। পরে দেখি যে সেই বাসার বাড়িওয়ালার আব্বু আম্মু ছিল, কবিরাজ ছিল, তারা জিন পালতো 2টো। পরে যখন তার আব্বু আম্মু মারা যায়, কিন্তু তারপরেও সেই জিন 2টো ছোটাছুটি করে বাড়ির আশপাশে। পরে সেই বাড়ি সম্পর্কে আরও একটা ঘটনা জানতে পারি। সেই ঘটনা হলো সেই বাড়িওয়ালা একদিন তার বাড়ির পিছে একটা কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল দেখতে গেছে যে পাকা নাকি। যখন টোকা দিছে তখন দেখে কাঁঠালটা পাকা। পরে যখন পারছে পায়রা মাটিতে রাখছে, দেখে না কাঁঠালটা কাঁচা। পরে এই ঘটনার পরে শোনার পরে আমরা 2-3 দিন পরে রুম ছাড়ে দিই, তাদের রুম ছাড়ে আরেক বাসায় যাই। যাওয়ার পরে তারপর অনেক দিন আম্মা ভয়ে ছিল, আমরাও ভয়ে ছিলাম। পরে ভয়ে থাকার পরে এখন আর কোনো সমস্যা হয় না। এই গল্প শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভাই শেষ তুমি একলাই করে দেবো। আসসালামু আলাইকুম, ভূত.com-এর লিসেনার এবং রাসেল ভাই কেমন আছেন? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আর আমরা সবাই তো জানি রাসেল ভাই সবসময় ভালো থাকে এবং ভালোর দলে থাকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনার নাম দেওয়া যায় খালের জিন। মানে এই ঘটনাটা একটি খাল কেন্দ্রিক ঘটনা। তো শুরুতে আমার পরিচয় দিয়ে নেই। আমির মোহাম্মদ রিফাত, মাওনা চৌরাস্তা থেকে। আমার এই ঘটনাটি যেখানে ঘটে সেটা হলো ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগরি ইউনিয়নের কোনো একটি গ্রামে। কোনো একটি কারণে আমি গ্রামের নাম উল্লেখ করতে পারছি না। আর আমি এই ঘটনায় যে নামগুলো ব্যবহার করব সবগুলো ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হবে। তো ঘটনাটার সময়কাল হলো 2019 সাল। তো 2019 সাল তখন মানে শীত হালকা হালকা পড়তেছে আর কি, মানে শীত পড়বে এরকম একটা মৌসুম।
আবহাওয়া পরিবর্তন হইতেছে। তো তখন আমাদের দিকে আমার নানু, আমার যে আপন নানু, তার ভাই মানে আমার নানা, তো আমার নানার নাম কাজল ছদ্মনাম। তো সে তার একটা অভ্যাস ছিল, মানে গ্রামের তো সবাই বাজারের দিকে গিয়ে আড্ডা দেয় আর কি। তো আমাদের দিকে দুইটা বাজার ছিল, একটা হলো বাজারের নামগুলো আমি বলছি না, তো একটা বাজারের নাম আমি বলবো, সেটা হলো বেল্লর বাজার, সম্ভবত এটা, হ্যাঁ বেল্লর বাজারের নামেই পরিচিত। তো সেখানে যায়, মানে বাজারে যাবে আর কি সেদিন রাতে। তো তখন রাত 9টা কি 9:30 এরকম বাজে। তো আমার নানু বলতেছে কি যে পান নিয়ে আসতে আনার জন্য, ঠিক আছে। তো বাজারে যায়, আমার নানার মুখ থেকে মানে সে, তারপর আমার নানা এসে মানে সুস্থ হয়ে যে ঘটনা যেভাবে বলে ব্যাখ্যা করছে, আমি সেভাবে ব্যাখ্যা করতেছি। আমার নানা যখন বাজারের উদ্দেশ্যে রওনা দেয় তখন সব কিছু স্বাভাবিক ছিল, এবং সে কিন্তু একটা টর্চ লাইট সাথে নিয়ে যায়। তো যাওয়ার পথে একটা 3 রাস্তার মোড় পড়ে, আমরা বলি 3 রাস্তার সংযোগ বা মোড়, যাই হোক। তো এই মোড়ে অনেক ঘটনাই ঘটছে আগে, এখানে একটা ব্রিজ আছে, যাই হোক। এখানে মানে খাল আছে একটা, যে খালের কথা আমি শুরুতে বলছি, খাল, এবং এখানে অনেক গাছ আছে, বট গাছ, নিম গাছ ইত্যাদি। আর আমরা জানি বট গাছ নিম গাছে কিছু থাকে অবশ্যই। তো 3 রাস্তা মোড়ে দিয়ে গিয়ে 3টা রাস্তার সংযোগ যেখানে, সেখানে হাতের বাম দিকে যেতে হয় সে বাজারে যেতে। তো বাম দিকে সে বাজারে যায়, স্বাভাবিকভাবে বাজারে যায়, এবং বাজারে যাওয়ার যে বাম দিকে রাস্তা, ওইখানে অনেকগুলো বাঁশ বাগান, ধরতে পারেন বাঁশ বাগানই। তো সেখানে যায়। বাজারে যাওয়ার পর যখন সে ফিরবে তখন রাত আনুমানিক 11টা কি 11টা-12টা এরকম, মানে কোনো একটা সময় আমার মনে নাই সঠিক, এরকম বাজে। তো আসার সময় যে বাজার থেকে যখন চলে আসবে, পান টান সব কিনা শেষ, তার যাবতীয় সব দরকার। আসার সময় যখন সে বাজারে ফিরবে তখন এই বাঁশবাগান এখানে আসে। আসার পর তার হাতে কিন্তু টর্চ লাইটটা কিন্তু জ্বালানি ছিল, আর রাত 11টা কিন্তু অনেক রাত গ্রামের ভিতরে, আবার শীতকাল, বুঝতেই তো পারছেন সবাই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। যাই হোক, রাস্তায় মানে মানুষের সমাগম খুবই কম বলা যায় তখন। তো আসার সময় সে দেখতে পায় তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটা কিন্তু জ্বালানোই ছিল আসার সময়। তো সে দেখতে পায় বাঁশগুলো পড়ে আছে রাস্তায়, মানে সবগুলো না, কয়েকটা পড়ে আছে। তো সে বাঁশগুলোকে পাশ কাটিয়ে একটু সামনে যায়, দেন হঠাৎ তার টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। মানে কেন বন্ধ হয়, এটা কি চার্জ শেষ নাকি, এটা মানে প্যারানর্মাল বলবো না কি বলবো, এটা আমি মানে বুঝতে পারতেছি না। যাই হোক, কোনো একটা কারণে তার টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। এরপর একটু সামনে আগে যাওয়ার পর সে দেখতে পায় একজন বৃদ্ধ মহিলা সাদা কাফন না কাপড় এরকম কিছু একটা মানে টাইপের পরে আছে, বাই দ্য ওয়ে। তারপর সে ওই সামনে যায়, মহিলাকে বলে যে আপনি এখানে কি করেন এত রাতে? তো মহিলা বলে আমাকে একটু আগে দিবি সামনে। তো বলতেছে আপনি কই যাবেন? পরে বলতেছে যে আমি নবাবপুর যাব। তো বলে রাখা ভালো, ওই যে শুরুতে যে 3 রাস্তার মোড়, ওইখানে হাতের বাম দিকে হচ্ছে বাজার, আর সোজা যে রাস্তাটা গেছে ওইটা হচ্ছে নবাবপুরের রাস্তা, মানে নবাবপুর। আর পিছনের দিকে যে রাস্তাটা ওইটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। যাই হোক, সে বলছে নবাবপুর যাব। আমি তো নবাবপুর যাব না, আপনাকে একটু আগে দিতে পারি সামনে বলতে, বলে আয়। পরে যাচ্ছে, তখনও কিন্তু সেই মহিলাটার ফেসটা দেখে নাই, শুধুমাত্র পিছন দিকে যাচ্ছে আর কি, না হালকা হালকা কুয়াশা পড়তেছে, বুঝুনই তো। তো যাওয়ার পর যায়, মানে দূরত্ব অবলম্বন করতেছে, মোটামুটি ভালোই দূরত্ব। তো যাওয়ার পর অনেকক্ষণ গেছে, তারপর 3 রাস্তার যে মোড়টা, ওইখানে কিন্তু একটা খাল আছে। আমি কিন্তু বারবার এই খালের কথাটা উল্লেখ করতেছি, এবং ঘটনাটা মূল হয়েছে খালটাই। তো এখানে যাওয়ার পর সেই মহিলাটা বলতেছে যে আয় আমার সাথে আয়, আর একটু বলতেছে যে না, আমার ওই যে হাতের ডান সাইডের রাস্তা, এটা আমার বাড়ির রাস্তা, তো আমি আর যেতে পারবো না। ওর বলতেছে না তোর যেতে হবে, তুই আয় আমার সাথে, একটু আগে দে আমাকে, আমি একলা যেতে পারবো না, আমার মেয়ে অপেক্ষা করতেছে বাসায়। ওর বলতেছে না আমি আর যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাবো। পরে মহিলাটা নাকি পিছনের দিকে একবার চাইছে, দেখতে পাই সে একটা বিভৎস চেহারা মহিলাটার, বৃদ্ধ মহিলাটার চোখ জল করতেছে। তো তার হাতের দিকে একটু তাকায়, হাতের যে আমরা মানে মাংস বেশিটা বলি ওইখানে তাকায়। তো এটা দেখার পর সে মানে জুতা টুতা রেখেই দৌড় দেয়, এক দৌড়ে বাড়িতে চলে আসে, এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়, দাঁত লেগে যায় আর কি, আমরা গ্রামের ভাষায় খিল বলি, দাঁতে খিল লেগে যায়। আর দেন সে আমরা পানি ঢালি তার মাথায়, পানি ঢালার পর সে অনেকক্ষণ পর সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, মানে কি বলবো, যে বলতেছে আমার নানার কিন্তু আব্বু মারা গেছিল অনেক আগেই,
তো সে বলতেছে যে আমার আব্বু আমার নিতে আসছে, আমি চলে যাব, এরকম করতেছিল। তো সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে। তো আমরা সারা রাত তাকে নিয়ে বসে থাকি, বাড়ির সকল মানুষ এনে আসে, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতে পারতেছিল না। পরের দিন আমাদের এখানে একটা কবিরাজ আছে, নাম বাতেন কবিরাজ। তো সে আসার পর সব কিছু পর্যবেক্ষণ করে, ঝাড়ফুঁক করে, পানি পরা দেয়, ইত্যাদি অনেক কিছু করে, মন নাই আমার। তো তারপর সে বলে, ঘটনাটা এইভাবে ব্যাখ্যা করে যে ওই দিন রাতে ওই খালের যে জিনটা ছিল, খালের জিন, ওটা অনেক পুরনো জিন, ওইখানে বয়স মানে 3-4 হাজার বছরের উপরে হবে বয়স এরকম। সে মানে কবিরাজের কথা মতো আমি বলতেছি। তো সে বলে যে এখানে খালের জিন ওই খালে নামানোর চেষ্টা করছিল আর কি। খালে একবার নামাইতে পারলে একদম মানে ওইখানেই মেরে ফেলতো আর কি, গেড়ে ফেলতো আর কি, মানে মাথাটা নিচের দিকে, ওইখানেই শেষ। তো বাইচা গেছে। তো বলতেছে, পরে আমরা জিজ্ঞাসা করলাম যে হাতের যে বিষয়টা, হাত যে মানে অবশ হয়ে গেছে, যে বাম হাতের মাংস বিষয়টা এই পর্যন্ত অবশ। বলতেছে কি ওইখানে মানে নজর দিছে আর কি, চাইছে তো একটা মানে কি যেন একটা বললো রোগের নাম। তো ওইটা হয়েছে। পরে বলছে যে মানে একটা ওষুধ দিল, মানে গাছটা দিয়ে একটা ওষুধ বানিয়ে দিল, ওইটা দেওয়ার পর ঠিক হয়ে গেছে। তো এই ঘটনার পর অনেক দিন আর কিছু হয় নাই। তো লাস্ট যে ঘটনাটা ঘটছিল ওইটা হচ্ছে 2021 সাল। 2021 সালে সব কিছু স্বাভাবিক চলতেছিল। আমার যে নানা ঘটনা বলছে, তখন সে ময়মনসিংহ থেকে চলে যায় অন্য একটা মানে তার শ্বশুর বাড়ির দিকে, ওইখানের দিকে জায়গায় কিনে বাড়ি করার পর সেখানে যে থাকে। তারপর আরেকদিন আমরা মানে ফোন আসে সকালবেলা যে আমার নানা নাকি মারা গেছে। কীভাবে মারা গেছে, মানে ফাঁস দিয়ে ঝুলে মারা গেছে। তো আমরা তাড়াতাড়ি ওইখানে যাই সবাই। তারপর দেখি, আমরা মূলত সবাই জানি যে ফাঁস দিয়ে কেউ মারা গেলে হয়তো জিহ্বা বা কি বলে গলায় একটা দাগ থাকবে এবং চোখগুলা বের হয়ে যাবে। তো এরকম কোনো ঘটনায় আমরা সেখানে গিয়ে দেখতে পাই না। আমরা দেখতে পাই মাথায় আঘাত আছে এবং জিহ্বাগুলো বের হয় না, একদম স্বাভাবিক মৃত্যু যেটা বলে, খালি গলায় একটু দাগ ছিল, এটাই। তারপর এটা কি মানে এটা কি প্যারানর্মাল কিছু না মার্ডার, এটা আমরা সঠিক বলতে পারি না। তো পোস্টমর্টম করার পর ডাক্তার বলে যে এটা মনে করেন মানে নিজেই মারা গেছে আর কি। তো যাই হোক, এর কিছুদিন আগে আমার নানা শুনলাম, এলাকাবাসীর কাছ থেকে শুনলাম, সে ওইদিকে একটা বট গাছ ছিল। তো এখানে গিয়ে সে নাকি গান বাজনা করতো একা একা রাতে, নিশিরাতে, আবার দিনবেলা আজানের সময় এরকম গান বাজনা করতো, আগরবাতি জ্বালে, মানে উদ্ভট কার্যক্রম করত। তো এই ঘটনা আমরা শুনি। তো সবাই দোয়া করবেন আমার নানার জন্য, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতে একটি উচ্চ মর্যাদা দান করেন। আর আমার দৃঢ় বিশ্বাস আমার নানা কখনোই নিজে আত্মহত্যা করেনি। তো আর এই ঘটনা মানে সে মারা যাওয়ার কিছুদিন আগে আমাদের সাথে দেখা করতে আসে। আর আসার পর আমার নানুকে বলে কি যে মানে ওনার বোনকে বলে কি যে দুলাভাই, এই যে দুলাভাই আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, ওই যে দুলাভাই আমার সাথে হাঁটতেছে, তোরা কি কেউ দেখতেছস, এরকম মানে অনেক ঘটনা বলে। তো যাই হোক, এটাই ছিল আমার ঘটনা। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ শেয়ার করা হবে ভূত.com-এ। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য যেন আপনার মাঝে আরও ঘটনা শেয়ার করতে পারি। যাই হোক, ভূত.com দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন লাগছে যেখানে ভূতের ভয় অবশ্যই জানাবেন আমাদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন।